This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। রাজনীতি জানেন তো সবসময় একটা সম্ভাবনার শিল্প বলে উল্লেখ করা হয়, কিন্তু ভোট অঙ্কের খেলাও তো থাকে। মানে ভোটটা পুরোটাই অঙ্কের খেলা। যে দলের অঙ্ক ভালো তাদের রেজাল্টও ভালো হয়। ২৬-এর ভোটের আগে তাই রাজ্যের নেতাদের অঙ্ক শেখাতে চলে এসেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এখন বিজেপিতে ভূপেন্দ্র স্যারের ক্লাস চলছে, কারণ বিজেপিকে তো যেন তেন প্রকারে ২৬-এ ক্ষমতায় আসতে হবে, সেরকমই তো তাদের মধ্যে প্রতিশ্রুতি রয়েছে, তাদের মধ্যে প্রতিজ্ঞা রয়েছে। তো ২৬-এ যদি ক্ষমতায় আসতে হয় বিজেপিকে, তাহলে তাদের কোন অঙ্কটা অবলম্বন করতে হবে? সেই অঙ্কই কষে দেখাচ্ছেন ভূপেন্দ্র যাদব। ২৬-এ বিজেপির টার্গেট অন্তত ১৫৩টি আসন। তৃণমূল নিজেদের মধ্যে টার্গেট ঠিক করে পড়েছে যে তাদের টার্গেট থাকবে ২১৫+। টার্গেটের এই কথার লড়াইয়ে কিন্তু অনেক দিন ধরেই চলছে। তাহলে কি হচ্ছে? এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি নেতৃত্ব তারা টার্গেট দিচ্ছেন রাজ্য নেতৃত্বকে ১৫৩+ পেতেই হবে, আর তৃণমূলের টার্গেট ২১৫+। ১৬-তে ৩, ২১-এ ৭৭, ২৬-এ ১৭৭। আগের বার যা আসন পেয়েছিল, আমি বুক ঠুকে এখানে কথা দিয়ে যাচ্ছি, তার থেকে আসন বাড়বে, কমবে না। ১৪৮টা ঘাটাল চাই, ১৪৮টা নন্দীগ্রাম চাই। মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে ২/৩ বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। যেদিন ৪৬% ভোট রাজ্যে পাবে, সেদিন ১৮০-র বেশি সিট নিয়ে বিজেপি সরকারে আসবে। এদের যত ক্ষমতা আছে প্রয়োগ করুক, মানুষের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস আগামী দিন ২১৫-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে, এই বিশ্বাস আমি রাখি। হিসেবটা মিলিয়ে নেবেন ইসবার কি করবে তৃণমূল কংগ্রেস। অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট, আমি ওইটাই মেন করতে চেয়েছি। বিজেপির জামানত জব্দ করতে হবে। দেখুন, শুধুমাত্র রাজনৈতিক দলের নেতা কেন, প্রত্যেকের জীবনেই তো একটা লক্ষ্য থাকে, টার্গেট থাকে, তার জন্যই সারা বছর খাটাখাটনি, তার জন্যই সারা মাস খাটাখাটনি। তাই রাজনৈতিক দলও অন্যতা নয়, তাদের ক্ষমতা কেউ অর্জন করবেন, কেউ দখলে রাখবেন। ২০২১-এ তৃণমূল পেয়েছিল ২১৩টি আসন, আর বিজেপি পেয়েছিল ৭৭টি আসন। এবার যদি ২০২৪-এর লোকসভার ফল দেখি, সেখানে তৃণমূল এগিয়ে ১৯২টি আসনে, আর বিজেপির লিড ৯০টি আসনে। তাই ভূপেন্দ্র যাদব অর্থাৎ ভূপেন্দ্র স্যার এখন বলছেন ৯০ থেকে ১৫৩ যেতে হবে রাজ্য বিজেপিকে। কিন্তু ফর্মুলাটা কি হবে? মানে ভূপেন্দ্র স্যারের যদি ফর্মুলাটা আপনাদের সামনে তুলে ধরি, মানে রাজ্য নেতৃত্বকে ঠিক কোন কোন দিকগুলো তুলে ধরতে বলেছে, কোন কোন বিষয়গুলো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। বিধানসভা নয়, নিজের বুথে নজর রাখুন। সত্যি তো বিধানসভা তো পরে, প্রথমে তো বুথ স্তরে দেখতে হবে যে আমার দল, আমার সংগঠন কতটা শক্ত, আমার বুথ স্তরে কতটা কর্মী রয়েছে। তারপর বুথ যেত, নির্বাচন যেত। বুথে যদি আমি এজেন্টই না দিতে পারি, তাহলে আমি নির্বাচন নিশ্চিত করব কি করে? তাই আগে বুথকে জয়লাভ করতে হবে, তারপর আপনি সেটা নির্বাচনে জয়লাভের ট্রান্সফার হয়ে যাবে। কোন কোন বুথে জিততে পারে বিজেপি, তার তালিকা তৈরির নির্দেশ রয়েছে। অর্থাৎ যেখানে সম্ভাবনাময় বুথগুলোকে খুঁজে বের করতে হবে, যেখানে সংগঠন মোটামুটি শক্ত বা আরও একটু নজর দিলে হয়তো আরও শক্তিশালী হতে পারে এবং এই বুথগুলো জয় নিশ্চিত বিজেপির, সেগুলোর একটা তালিকা করতে হবে। বেশ কিছু আসনে দুই দলের ভোটের ফারাক ৫ থেকে ৬%। সেগুলো এখন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে ৫ থেকে ৬%। যেখানে ফারাক রয়েছে জয়ের, সেই জায়গাগুলো যদি একটু নজর দেওয়া যায়, একটু স্ট্র্যাটেজিক্যালভাবে খেলা যায়, একটু অন্যরকমভাবে কিছু করা যায়, তাহলে হয়তো সেই ভোটটাও ট্রান্সফার হতে পারে। হ্যাঁ না হতে পারে, না হ্যাঁ হতে পারে, এটাই বলা হয়েছে। সম্ভাবনাময় সেই আসনে বাড়তি গুরুত্ব দিতে হবে। কি বলা হয়েছে? যারা এই বিজেপির বিধায়ক রয়েছেন, সাংসদ রয়েছে, এই সম্ভাবনাময় যে আসনগুলো রয়েছে সেখানে রীতিমতো রাত কাটাতে হবে। সেখানকার বুথ স্তরীয় কর্মীদের সঙ্গে
ভালোভাবে কথা বলতে হবে, সেখানকার সাধারণ মানুষের মন জয়লাভ করতে হবে। অর্থাৎ পুরোটাই তো অঙ্কের খেলা, পুরোটাই ভোটারদের উপর নির্ভর করছে তারা কাকে বেছে নেবেন, এবং সেই তাদের মন জয়ের জন্য অবশ্যই সংগঠনকে শক্তিশালী করতে হবে। ভূপেন্দ্র স্যারের ক্লাস নিয়ে বাইরে কিন্তু খুব বেশি কিছু বলতে নারাজ রাজ্য বিজেপি, আর স্বাভাবিকভাবে তৃণমূল মানে রাজ্যের শাসক দল খোঁচা তো দেবেন, এটাই স্বাভাবিক। আস্তে আস্তে মানুষ ধাপে ধাপে উঠে। এই প্রথম দেখলাম যে মাস্টার ডিগ্রি এমএসসি পরীক্ষা বসতে গিয়ে ফেল করেছে, তারপর বলছে পরের বার আমি মাধ্যমিক দেবো। ন্যূনতমটা নিয়ে আলোচনা করছেন কেন? সর্বোচ্চটা নিয়ে ভাবুন। গতবার বলেছিল আপকি বাদ 200 পার, এখন 153 নেমেছে। এই বিষয়ে আমি যেটা আমাদের নেতৃত্বের সাথে যে আলোচনা হয়েছে, যে সিদ্ধান্ত হয়েছে, সেটাকে এখন আমি সংবাদ মাধ্যমে আলোচনা করতে পারি। আগামী দিন এরকম চললে পরে লিডার অফ অপোজিশন হওয়ার মতো যে 30টা আসন পেতে হয় সেটাও পাবে না ভারতীয় জনতা পার্টি। সবকিছু শেষ একটাই কথা হতে পারে, ভোটে বা নির্বাচনে জয়লাভ তখনই হবে যখন বুথ স্ট্রং হবে, বুথ স্তরীয় কোনো রাজনৈতিক দল স্ট্রং হবে, নিচটা ভিতটা শক্ত হলেই বাড়িটা শক্ত হয়ে দাঁড়ায়, এটাই রাজনীতির কথা। তবে ভূপেন্দ্র স্যারের সব ছাত্র কি বাধ্য? মনে তো হচ্ছে না, কারণ অর্জুন সিং কিন্তু আবার অন্য ফর্মুলার কথা বলছেন ভোটে জয়লাভের জন্য। বাংলায় শুধু ওই একটা রাজনৈতিক দল আমি হই বা অন্য কোনো রাজনৈতিক দল শুধু বললে হবে না, বাংলায় দরকার আছে, বাংলায় একটা গণ অভ্যুত্থান দরকার আছে যাতে এই সরকারকে শেষ করে দেওয়া যায়। ভোটের আগে সব দলই টার্গেট সেট করছে, অঙ্ক করছে, কিন্তু প্রশ্ন যদি আনকমন হয়ে যায়, কারণ ভোটের অঙ্কে যে এবার এসআইআর ফ্যাক্টরও জুড়ে গেছে, আর অনেকে তো বলছে এসআইআর হলে নাকি রাজ্যে বহু ভোটারের নাম বাদ যাবে, তাহলে এই আনকমন প্রশ্নের কিভাবে ট্যাক্টফুলি স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে, সে নিয়েও রাজ্য রাজনীতি সরগরম। মুখ্যমন্ত্রী কাল হুঁশিয়ারি সুরে সাংবাদিক সম্মেলন করেছেন। একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আশা করি তিনি বেড়ে খেলবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। বুঝতে পারছেন, মুখ্যমন্ত্রী কোথাও এসআইআর এবং এনআরসি কে যেমন গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তার পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারকে তিনি সরাসরি আক্রমণ করেছেন। আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে আসরে নেমেছে বিজেপিও, হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী, তাই অ্যাকশন নিক কমিশন। উনি অ্যাটাক স্টার্ট করেছেন 27 ফেব্রুয়ারি 2025 নেতাজি ইন্ডোর থেকে। বোলপুরে বিএলওরা দিল্লিতে ট্রেনিং নিতে গেল, আমি জানলাম না কেন। তারপরেও ইলেকশন কমিশন ব্যবস্থা নেয়নি। ইসিআই, সিইসি, সিও যদি ব্যবস্থা না নেন, ধরে নিতে হবে তারাও মমতা ব্যানার্জিকে ভয় পাচ্ছেন। শুভেন্দু অধিকারী দুপুরে গেলেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের অফিসে, সেখানে গিয়ে তিনি বললেন, তারপর একটু আগের একটা আপডেট আমাদের কাছে রয়েছে, কারণ ইতিমধ্যেই নির্বাচন কমিশন তিনি নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য প্রসঙ্গে মুখ্য সচিবের ভূমিকা নিয়ে কোথাও উষ্মা প্রকাশ করেছেন। ইন ডিটেল দেবেন আমার সহকর্মী শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, দেখো, সূত্রের খবর যে গতকালের এই মন্তব্যের পরে অত্যন্ত বিরক্ত সিও দফতর, তার কারণ কোথাও গিয়ে মুখ্য সচিবের যে আচরণ সেটা তাদের পছন্দ হয়নি। তাদের বক্তব্য হচ্ছে যে একটি আইন রয়েছে লোকপাল আইন, সেই লোকপাল আইন সাধারণত যে কোনো সরকারি আধিকারিকের উপর প্রযোজ্য থাকে। কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটা এফিডেভিট বা হলফনামা দিয়ে সেটা জানাতে হয়, এবং সেই অভিযোগ যদি মিথ্যে হয় কোনো কারণে, তাহলে যিনি অভিযোগ করছেন তার 1 বছরের জেল হতে পারে। এই আইন জানার পরেও মুখ্যমন্ত্রী যখন এই মন্তব্য করছিলেন, মুখ্য সচিব কিভাবে সেখানে দাঁড়িয়েছিলেন, মুখ্য সচিব কেন আলাদা করে চলে গেলেন না, এই প্রশ্ন তোলা হচ্ছে সিও দফতর থেকে। কার্যত বলা যেতে পারে মুখ্য সচিবের যে আচরণ ছিল সেটাতে একেবারে যথেষ্ট অসন্তুষ্ট সিও দফতর। একদম, অনেক ধন্যবাদ শ্রাবন্তী। সত্যি মুখ্য সচিবের উপস্থিতিতে সিইও কে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কারণেই তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। শুভেন্দুর প্রশ্ন, কমিশন কি ভয় পাচ্ছে? আবার সুকান্ত মজুমদার কি মনে করছেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর বিএলও সহ ভোট কর্মীরা যারা রীতিমতো গ্রাউন্ড জিরোতে নেমে কাজ করবেন এসআইআর এর জন্য, যারা ভেরিফিকেশনের জন্য যাবেন, তারা নাকি আক্রান্ত হতে পারেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর? নির্বাচন কমিশনের আন্ডারে যারা কাজ করবে তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের, আর নির্বাচন কমিশনের যারা কর্মী অফিসার
তারা যদি সুরক্ষিত না থাকে বাংলার মানুষ কোন সাহসে ভোট দিতে যাবে? ভোট দিতে যাবে না। আশঙ্কা আছে মুখ্যমন্ত্রী খেপাচ্ছেন, বলছেন তো সবাইকে বলছি আমি, উদ্দেশ্য ওনার যারা পোষা আছে তাদেরকে বলছেন বা নেমে তোমরা ভ্যান্ডালিজম শুরু করো। মুখ্যমন্ত্রী কিন্তু কাল আরো একটা বিষয় তুলে ধরেছিলেন। আমি বললাম না যে কোথাও একটা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে যেমন তিনি তোপ দেখেছেন, তেমনি এসআইআর এর সঙ্গে এনআরসির বিষয়টাকেও যেন একটা ওতপ্রোতভাবে জড়িয়ে দিতে চেয়েছেন। তার মনে হচ্ছে এসআইআর এর নামে রাজ্যে এনআরসির চক্রান্ত চলছে। আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে, তার মানে এটা এসআইআর না, এটা এনআরসি। সুতরাং আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। তবে এই বিষয়ে আবার রাজ্য বিজেপির সভাপতি তোপ দেখেছেন। তার মত, রাজ্যের মুখ্যমন্ত্রী হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশ থেকে আগত হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যারা আছেন, তাদের বেঁচে থাকার স্বার্থে যারা আসছে, তারা যতক্ষণ বিজেপি থাকবে তারা সুরক্ষিত, তারা নাগরিকত্ব পাবেন। কিন্তু যারা একদিন এই দেশটাকে নাপাক বলে, অপবিত্র বলে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, দেশটাকে দারুল হাত যুদ্ধভূমি বলে দেশটা ভাগ করেছিলেন, তাদের ক্ষেত্রে আমাদের একটাই স্ট্যান্ড, ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট। রাজনীতি গরমে এই মুহূর্তে রাজ্য সরগরম, আর অন্যদিকে কলকাতার আকাশও কালো। ভয়ানক বৃষ্টি হলো, মুষলধারে বৃষ্টি হলো গোটা শহরে। কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে ভয়ানক বৃষ্টি, আর কলকাতার বেশ কিছু জায়গায় জলও জমে। সন্ধ্যের পর অফিস ফেরত জনতাকে কিছুটা হলেও চাপে পড়তে হচ্ছে। তবে এর মধ্যে একটা সুখবর, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বিদায় নিতে পারে এই বর্ষা। দুদিন পরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। কেবলমাত্র তৃতীয় দিনে কেবলমাত্র আমাদের উপকূল অঞ্চলের উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলোতে এবং তার সংলগ্ন জেলাগুলোতে 1-2 জায়গায় বৃষ্টি হতে পারে। আমাদের পশ্চিমবঙ্গের উপর থেকে কিছুটা মনসুন উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিনে। রাজ্যে ভোটের প্রাপ্তি কার ঘরে হবে সেটা কয়েক মাস পরেই পরিষ্কার হয়ে যাবে। তবে আজ একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে, নির্লজ্জ প্রভাব খাটিয়েও লাভ হলো না ডোনাল্ড ট্রাম্পের। শান্তিতে ট্রাম্প কার্ড ফেল। শান্তিতে নোবেল পুরস্কার পেলেন না মার্কিন প্রেসিডেন্ট, শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাডো। 5 বিচারকের কেউই ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট দেননি। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, প্যালেস্তাইন, ভারত, পাকিস্তান সব যুদ্ধ তিনি থামিয়েছেন এরকম দাবি করার পরেও জ্যাঠামশাই ট্রাম্প তিনি কিন্তু শান্তি পুরস্কার পেলেন না। পাক সেনা প্রধান আসিম মুনিরকে বাড়িতে খাইয়ে দাইয়ে নোবেলের জন্য নামও প্রস্তাব করিয়েছিলেন, কিন্তু হলো না। কেন? শোনা যাচ্ছে জলবায়ু পরিবর্তনের ট্রাম্পের ভূমিকা নেতিবাচক। পাশাপাশি অনেক ক্ষেত্রে আমেরিকা নিজেই যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে। প্রশ্ন উঠেছে মানবাধিকার লঙ্ঘন এবং নারী সুরক্ষা নিয়ে ট্রাম্পের ভূমিকাতেও ফেল হয়েছে একেবারে এই মুহূর্তে। রাজ্যে এবার টোটোতেও নাম্বার প্লেট। টোটোকে নিয়ন্ত্রণে আনতে সিদ্ধান্ত পরিবহন দপ্তরে। কিউআর কোড সহ নাম্বার প্লেট থাকবে টোটোতে। 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে টোটোকে। সেই সংখ্যাটা কম নয়। কত লক্ষ আমাদের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই, কারণ পরিবহন দপ্তরের সাথে তাদের কোনো যোগ ছিল না। কিন্তু এই লক্ষ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করছে এর মধ্যে দিয়ে, যাত্রী সাধারণও গ্রহণ করেছে এগুলোকে। তাই এই গাড়িগুলোকে আমরা রেজিস্টার্ড করতে চলেছি। ফের সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। এবার ঘটনাস্থল মালদার কালিয়াচক। টোটো চালকের কাছে 1000 টাকা দাবি, টাকা না দেওয়ায় মেরে টোটো চালকের পা ভেঙে দেওয়ার অভিযোগ। আক্রান্ত টোটো চালক মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি। সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, তা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। তবে পুলিশের সাফাই, তদন্ত শুরু হয়েছে, প্রয়োজনে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হবে।